তো আজকে জুলাই বিপ্লব পরবর্তী আজকে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে এই ধরনের বঞ্চনা চলবে না। হিজাব ফোবিয়ার নামে আমার বোনের উপর কোনো লাঞ্ছনা, সেটা আমরা মেনে নিব না ইনশাআল্লাহ। ছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব নিয়ে আলোচনা করা, সেটা এক ধরনের অঘোষিত নিষেধাজ্ঞা ছিল। আমরা দীর্ঘ ফেসিবাদী আমলে দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষকরা আমাদের বোনকে হিজাব পরার কারণে তাদের ভাইবা থেকে তাদেরকে বের করে দিয়েছে, মার্কস কমিয়ে দিয়েছে, বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করেছে। সেই গল্পগুলো আমরা জানি। তখন আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি, কিন্তু ক্যাম্পাসের যে শিক্ষকরা ছিল, বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ছিল এবং পুরো যে এস্টাবলিশমেন্ট ছিল, সবসময় আমার যারা মারা এবং বোনরা যারা হিজাব করতো তারা বিভিন্নভাবে নিপীড়ন করেছে। তো আজকে জুলাই বিপ্লব পরবর্তী আজকে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে এই ধরনের বঞ্চনা চলবে না। হিজাব ফোবিয়ার নামে আমার বোনের উপর কোনো লাঞ্ছনা, সেটা আমরা মেনে নিব না ইনশাআল্লাহ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সেটা শুরু করতে চাই। আমরা ডাকসুর পক্ষ থেকে একটা সেল গঠন করব। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের সেই সেলের সদস্যরা যাবে। কোনো শিক্ষক অথবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যদি কোনো কর্মকর্তা আমার বোনদেরকে হিজাব পরার কারণে কেউ যদি হ্যারাসমেন্ট করে কোনো ধরনের অভিযোগ পায়, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আপনারা কি আমাদের সাথে থাকবেন? ইনশাআল্লাহ। আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা এটা শুরু করব এবং সারা বাংলাদেশে আমরা সেটা ছড়িয়ে দিব। আমরা বলতে চাই, ডাকসুর সময় আমরা বলেছিলাম আমরা সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়তে চাই। বাংলাদেশের সকল নাগরিকদের জন্য আমরা একটা নিরাপদ ক্যাম্পাস করতে চাই, নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। তো সেই নিরাপদ ক্যাম্পাস গড়তে এই ক্যাম্পাসে যারা হিজাব পড়ে তাদের যেমন অধিকার নিশ্চিত করব, যারা নন হিজাব তাদেরও অধিকার আমরা নিশ্চিত করব। প্রত্যেকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হচ্ছে আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ। এবং সেই দায়িত্ব পালন করার জন্য যা যা করা দরকার সেই দায়িত্ব আমরা পালন করব। আমরা আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাথে আপনারা যেভাবে আমাদের সাথে ছিলেন, ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে সাথে নিয়ে আমরা সকল মানুষের ন্যায্য অধিকার, ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক একটি ক্যাম্পাস, একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে প্রতিষ্ঠার প্রায় 105 বছর আমরা পার করছি। তো কোনো ডাকসুতে আমার কাছে মনে হয় না হিজাব নিয়ে কখনো আলাপ হয়েছে। হিজাব নিয়ে আলোচনা করা অথবা ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলো নিয়ে এই ক্যাম্পাসে আলোচনা করা এক ধরনের অঘোষিত নিষেধাজ্ঞা ছিল, যেটাকে সবসময় প্রবলেমেটাইজ করা হয়েছে, এটাকে সবসময় সমস্যাজনক হিসেবে হাজির করা হয়েছে। তো আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে, শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে সারা বাংলাদেশের মানুষ আজাদি পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আজাদি পেয়েছে এবং আজকে আমার মা এবং বোনরা তারা স্বাধীনভাবে কথা বলতে পারছে। এবং আমরা যারা, আমাদের মা বোনরা যারা হিজাব করে তারা তাদের যে অধিকার সে অধিকার তারা নিশ্চিত করতে পেরেছে আলহামদুলিল্লাহ। তো এতক্ষণ ধরে অনেক আলাপ হয়েছে, হিজাবের ব্যাকগ্রাউন্ড অনেক বড় আলোচনা হয়েছে। এখন আমরা এটা এক্সিকিউশন দেখতে চাই। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, এখানে আমার বোনরা আছে, আমি তাদের কাছে জানতে চাই এই বিশ্ববিদ্যালয়ে কি এখনও হিজাব ফোবিয়া আছে? এখনও আছে। এখনও বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা দেখতে পাই এই হিজাব ফোবিয়ার মাধ্যমে। আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম। আমি আজকে এখানে এসেছি কিছু কথা শোনার জন্য, কিন্তু আসার পরে অনুরোধে আমি রাজি হয়েছি কথা বলার জন্য, এই কারণে যে আমি ইতিহাসের একটা অংশ হলাম। আমার কাছে মনে হয় ডাকসু কখনো হিজাব দিবস পালন করেছে টিএসসিতে ডাকসুর কলিজার উপরে বসে, সম্ভবত আজকেই প্রথম। আর এরকম একটা আয়োজন করতে পারার জন্য যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার আমার সুযোগ হয় না, তবে আমি 4টা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, দেশে 2টা এবং বিদেশে 2টা। দেশে 2টা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে পড়েছি, দেশের বাইরে লন্ডনের বিশ্ববিদ্যালয় ইম্পেরিয়াল কলেজে পিএইচডি করেছি এবং আরেকটা বিশ্ববিদ্যালয়ে লন্ডনের ডুরহাম বিশ্ববিদ্যালয়ে পোস্টডক করেছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আর টেকনিক্যাল মানত স্ট্যান্ডার্ড না থাকলেও এটা আমরা পাশ্চাত্যের অক্সফোর্ড বলে বিবেচনা করি। সেখানে 2-একটা কথা বলতে সুযোগ পাওয়ার জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি। হিজাব, সরাসরি হিজাব ফরজ কিনা আমি জানি না, তবে পর্দা করা ফরজ। সেটা শুধু নারীদের জন্য নয়, নরদের জন্য। সূরা আহজাব, সূরা নূর সহ আরও 2-একটা সূরায় এই হিজাবকে, পর্দাকে ফরজ করা হয়েছে। এবং এই হিজাব এটা শুধু একটা প্রতীকী বিষয় নয়, যেটা আমাদের অন্যান্য আলোচকরা বলেছেন। এটা একটা মর্যাদা, এটা একটা স্বাধীনতা এবং এটা একটা আত্মবিশ্বাস। এবং শেষ বাট একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলি, এটা একটা নিরাপত্তারও প্রতীক, বিশেষ করে নারীদের।
আমাদের এখানে একজন বক্তা পশ্চিমা দেশে পড়াশোনা করেছে, নর্থ আমেরিকায়। আমারও সুযোগ হয়েছে নর্থ আমেরিকায় পড়াশোনা করার। আমি অনেকগুলো দেশে, প্রায় 12 বছর আমি পশ্চিমা দেশে ছিলাম এবং বিশ্ব ঘুরেছি, প্রায় সারা বিশ্বই। অনেক দেশে আমি দেখেছি, আপনি সিডনির রাস্তা দিয়ে যদি হাঁটেন অস্ট্রেলিয়ার বা মেলবোর্ন, আপনি যদি লন্ডনের রাস্তা দিয়ে হাঁটেন, আপনি যদি কানাডার টরেন্টো অথবা মিসিসগা দিয়ে হাঁটেন, আপনি মুসলিম দেশগুলোর কথা নাই বলি, শতে শতে নারী পর্দা করে। তাদের ভিতরে আমি শুনেছি অনেক নারী রয়েছে যারা মুসলমানও নয়, তারা পর্দা করে তাদের নিরাপত্তার জন্য। বাংলাদেশে এমন কিছু ঘটনা আমার হাতে প্রমাণ নেই, কিন্তু আমি শুনেছি। তাদের একটা নিরাপত্তারও প্রতীক আমার মনে হয়, আমি মনে করি। তা আমরা এই ফরজ জিনিসটাকে আমরা যথাযথভাবে পালন করব এবং যারা এই পর্দা বা হিজাব পালনের ব্যাপারে অন্তরায় সৃষ্টি করে তাদেরকে আমরা ধিক্কার জানাই। তবে আমি পশ্চিমা দেশের কথা আপনাদেরকে বলি, ওইসব দেশে আইন করে বিভিন্ন জায়গায় পর্দাকে ব্যান করে, কিন্তু পর্দা করার পরে কার পর্দা ছিনায় নেয়, টেনে খুলে ফেলে, এই ঘটনা পশ্চিমা দেশে নাই। ওরা আমাদের মতো এত বর্বর নয়, এত অসভ্য নয়। ওরা যদি আপনাকে পর্দা করতে না দেয় তাহলে আইন করেই করবে যে পর্দা করবেন না, কিন্তু আপনি পর্দা করার পরে আপনি টেনে ফিসে বের করেন। এটা শুধু এই পাক ভারত উপমহাদেশে আমি শুনেছি। আমাদের পাশের এই অসভ্য দেশটা, সেই দেশটা ভারত, এবং তার একটা সিলসিলা, একটা ফ্লো আমাদের দেশে এসে পৌঁছেছে, সম্ভবত তাদেরকে খুশি করার জন্যই। সুতরাং আমরা এই বিষয়ে সতর্ক থাকব। আমরা আমাদের অধিকারকে যেমন আদায় করব এবং আমাদের অধিকারে যারা বাধা হয়ে থাকে তাদের এই অধিকার, এই বাধাকে আমরা প্রতিরোধ করব। আমি ডাকসু বিষয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি এরকম মনে করি, একটা ট্রেনের সামনের ইঞ্জিন যিনি চালায়, তার বগি যেমন তার মতো করেই চলে, ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে চালাবে সারা বাংলাদেশ সেভাবে চলবে, এটা আমার বিশ্বাস। ডাকসুর প্রতি আমার আবেদন যে আপনারা এটা মজবুত বা শক্তভাবে এটাকে প্রতিবাদ করবেন। এবং আমি আর একটা কথা বলবো যে আজকের আমি যাদেরকে দেখতেছি তারা সবাই হেজাব পরা। এই হেজাব পরাদেরকে আবারও আমরা হেজাবের দাওয়াত দিছি। ভালো হতো যদি হেজাব পরে না এমন কিছুকে আপনারা হেজাবি এই প্রোগ্রামে নিয়ে আসতে পারতেন, তাহলে তাদের দাওয়াত পেতেও তারা হেজাবি হতো। তবুও যারা এখানে আসছেন তারা হেজাবটাকে শুধুই একটা প্রতীকী না, একটা ওন করবেন, এটা আমার বিশ্বাস। আপনাদের আচরণে, আপনাদের চলনে, আপনাদের বলনে, আপনার কথা বলায়, আপনার ফিলিংস, আপনার আনুগত্যে সব কিছুতে যেন হেজাবের একটা বহির্প্রকাশ ঘটে, এই বিষয়ে আমি আপনাদের প্রতি দাওয়াত রাখবো। আর আজকে যারা এখানে হেজাবি আসছেন তারা হেজাব পরে না এমন বান্ধবীদের কাছে দাওয়াত পৌঁছাবেন। সম্ভবত আজকে হেজাব বিতরণও করা হবে। আপনাদের এই হেজাবগুলো আপনারা নিয়ে আপনারা হেজাব পরে না যেসব বান্ধবীরা, তাদের কাছে বিতরণ করার চেষ্টা করুন। সর্বশেষে আমি একটা ছোট্ট একটা গল্প বলি। একসময় হেজাব ছিল বুড়া মানুষের জন্য, বোরকা ছিল বুড়া মানুষরা পড়তো, ইয়ং মানুষরা পড়তো না। একটা গল্প এরকম শুনেছি, এক এলাকায় এক বুড়ি মহিলা 80 বছর বয়সে বোরকা পরে, কিন্তু ওই এলাকার ইয়ং কোনো মেয়েরা বোরকা পরে না। তো ইয়ং মেয়েরা বিরক্ত হলো যে 80 বছরের বুড়ি সে বোরকা পরে, খুবই বিরক্ত হলো। একদিন সবাই মিলে ধরে যায়, বুড়ি দাঁড়ান, আপনি 80 বছরের বুড়ি, আপনি বোরকা পরেন কেন? তো বুড়ি বললো যে আমি 80 বছরের বয়স হয়েছে, তো কী হয়েছে, এই এলাকাকে 90 বছরের বুড়া নাই নাকি? থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যখন আমরা বিশ্ব হিজাব দিবসের কথা বলছি, আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড এটা মনে রাখতে হবে, হিজাব ইজ ইন অ্যাটাক, হিজাব ইজ ইন ক্রাইসিস। সো দ্য প্রবলেম ইজ, আমরা যখন একটা মুসলিম বিশ্বে বসবাস করছি, এই মুসলিম বিশ্বে হিজাব দিবস পালন করা এবং হিজাব নিয়ে কথা বলা দুইটাই আমার জন্য বিব্রতকর এই জন্যই যে আপনি যখন গ্রামে যাবেন, আপনার বাবা রয়েছে, আপনার মা রয়েছে, বোন রয়েছে, খালা রয়েছে, ইউ উইল নেভার সি যে তারা খুব বেশি দিন সম্পর্কে জানে কিংবা হিজাবের একদম গুরুত্ব তাৎপর্য উপলব্ধি করেই তারা হিজাব পরে। ইউ উইল নেভার সি। তারা এই জিনিসটাকে তাদের সমাজের একটা ইন্টিগ্রাল পার্ট হিসেবে, সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে সেটাকে ধারণ করে। এবং এই ধারণ করার ক্ষেত্রে দে নেভার কোয়েশ্চেন যে আমি কেন হিজাব পরব, ইজ ইট এগেইনস্ট মাই ফ্রিডম, এটা কি আমার ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ কিনা, আমার সাবজেক্টিভিটিকে রিমিন করে কিনা, এ ধরনের কোনো কোয়েশ্চেন তাদের কাছ থেকে শুনবেন না। তার কারণ দুইটা। নাম্বার ওয়ান, সে এটাকে তার বিলিফের অংশ হিসেবে গ্রহণ করে। নাম্বার টু, এটাকে সে ইন্টিগ্রাল পার্ট অফ হার কালচার হিসেবে গ্রহণ করে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দাঁড়িয়ে হিজাব দিবসের আলোচনাটা কেন গুরুত্বপূর্ণ আজকের দিনে? কারণ আপনি দেখবেন যখন আমরা গ্রাম থেকে ঢাকা শহরে আসি, ঢাকা শহরে যে ধরনের আরবান মিডল ক্লাস ওয়েল এডুকেটেড সোসাইটিতে এই জিনিসটাকে খুবই সূক্ষ্মভাবে প্রবলেমেটাইজ করা হয়েছে। আপনি দেখবেন ঢাকা শহরের একজন মানুষকে হিজাব পড়তে বলা ইটসেলফ ক্রাইম হিসেবে বিবেচনা করা হয়। সো এই সিচুয়েশন কি বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে, মানে প্রতিষ্ঠা লগ্ন যখন ছিল তখন থেকে কি এই সিচুয়েশন ছিল?
দ্য অ্যান্সার ইজ নো। এই হিজাবকে প্রবলেমেটাইজ করা, এটাকে কালচারাল এগেইনস্টে মনে করা, এটাকে আমাদের সভ্যতার বিপরীত মনে করা, এই যাত্রাটা শুরু হয় ওয়ার অ্যান্ড টেররের পর থেকে। আপনারা জানবেন শুধুমাত্র হিজাবকে কিন্তু সেপারেট একটা এন্টিটি হিসেবে প্রবলেমেটাইজ করা হয় নাই। যখন ওয়ার অন টেররের যুগ চলে তখন বাংলাদেশের প্রত্যেকটা ইসলামিক সিম্বলকে ধরে ধরে প্রবলেমেটাইজ করা হয়েছে এবং সেগুলোকে এক প্রকার জঙ্গিবাদের উত্থান, উগ্রবাদের এলিমেন্ট হিসেবে দেখা হয়েছে। সে ফর এক্সাম্পল, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারো যদি লম্বা দাড়ি থাকে, কারো যদি পাঞ্জাবি পরে, তাকে জঙ্গি হিসেবে কল্পনা করা হতো। ঠিক সেম জিনিসটা হয়েছে নারীদের ক্ষেত্রে। যখন নারীরা হিজাব পড়তে শুরু করে কিংবা হিজাবকে ধারণ করে, তখন এই হিজাবকে প্রথমত দেখানো হয় এগেইনস্ট দিয়ার ফ্রিডম, এগেইনস্ট দিয়ার সাবজেক্টিভ চয়েস, এগেইনস্ট হোয়াট শুড আই সে লিবারাল ডেমোক্রেটিক ভ্যালিউস, এবং একই সাথে এগেইনস্ট সিকিউরিটি। যে গত কয়েকদিন আগের ঘটনা, যে যক্ষু নির্বাচনে একজন নারীকে ধরে বলা হয়েছে তুমি বুরকা পরে ভোট চুরি করতে এসেছো। এখনও বলা হচ্ছে তুমি বুরকা পরে, হিজাব পরে নারীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছো। অর্থাৎ এই যে হিজাবকে সিকিউরিটির জন্য থ্রেট মনে করা, এই জিনিসটা ইটসেলফ কামস ফ্রম ওয়ার অন টেরর। এখন আমরা তো এই ক্রাইসিসটাকে অ্যাড্রেস করতে পেরেছি। আমাদের সমাজে যে হিজাবের বিরুদ্ধে এক ধরনের অব্যাহত যুদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এই যুদ্ধের সূচনা যে ওয়েস্ট থেকে আসা, এই জিনিসটা আমাদের কাছে পরিষ্কার। হোয়াট শুড বি সলিউশন? সলিউশন ইজ ভেরি সিম্পল। যখন একটা জিনিস ক্রাইসিসে থাকে, যখন একটা জিনিসকে প্রতিনিয়ত অ্যাটাক করা হয়, তখন ওই জিনিসটাই হয়ে যায় দ্য সিম্বল অফ সলিডারিটি। আপনারা মনে রাখবেন 2024 সালে 14ই জুলাই যখন শেখ হাসিনা সবাইকে রাজাকার বলেছিল, সো হোয়াট ডিড ইউ ডু? আমরা ওই রাজাকার পরিচয়টাকে আপহোল্ড করতে শুরু করেছিলাম। আমরা ওই রাজাকার শব্দটাকে কেন্দ্র করে আমাদের সলিডারিটি ইমপ্রুভ করতে শুরু করেছিলাম। অ্যান্ড হোয়াট ইজ দ্য রেজাল্ট? দ্য রেজাল্ট ইজ এই জিনিসটাকে কেন্দ্র করে অভূতপূর্ব মানুষের ঐক্য তৈরি হয়েছে এবং ওই ঐক্য শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এক্স্যাক্টলি দ্য সেম থিং উই হ্যাভ টু ডু ইন টার্মস অফ হিজাব, ইন টার্মস অফ অল ইসলামিক ভ্যালিউস। আমাদের কথা একটাই, যখনই হিজাবের বিরুদ্ধে অ্যাটাক আসবে, ওই হিজাবকে কেন্দ্র করে আমরা নয়া একটা সলিডারিটি তৈরি করব, নয়া একটা ঐক্যের বার্তা মানুষের মাঝে দেওয়ার চেষ্টা করব। ওইটাকে কেন্দ্র করে আমরা সংগঠিত হব, ওইটাকে কেন্দ্র করে আমরা টোটাল একটা রেজিস্ট্যান্স তৈরি করব। আপনাদেরকে একটা বই পড়ার আহ্বান জানিয়ে আমি কথা শেষ করব। সে বইটি লিখেছেন মিশেল ফুকো। ভদ্রলোক ফরাসি একজন দার্শনিক। তিনি ইরান বিপ্লবের ভেতরকার যে শক্তি, পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি, এই জিনিসটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে ওই ইরানের মহিলাদের, ইরানের রাস্তায় যে সকল নারীরা হিজাব পরে যুদ্ধে নেমেছিল, তাদের সাইকোলজিটাকে ব্যাখ্যা করেছে। সো আমি আশা করব এই বইটা পড়ার মধ্য দিয়ে সিমিলার একটা সিচুয়েশন আপনারা কল্পনা করতে পারবেন বাংলাদেশে, এবং সেখান থেকে একটা রেজিস্ট্যান্সের ওয়ে আউট আমরা খুঁজে বের করতে পারবো। অ্যান্ড দ্য লাস্ট বাট নট লিস্ট, যারাই আমাদের আইডেন্টিটিকে অ্যাটাক করবে, ইট ইজ নট দ্য সলিউশন উই রিজেক্ট আওয়ার আইডেন্টিটি। দ্য সলিউশন ইজ উই আপহোল্ড আওয়ার আইডেন্টিটি অ্যান্ড উই উইল মেক রেজিস্ট্যান্স অন ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।